হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর 2 নাম্বার চ্যাপ্টার অর্থাৎ অনুপাত। অনুপাত শুরু করার আগে আমাদেরকে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে অনুপাত কাকে বলে এবং অনুপাতের একটা ছোট্ট ধারণা আজকে আমরা নেব, তারপর কিন্তু অঙ্কতে চলে যাব। প্রথমে দেখো অনুপাত কাকে বলে। অনুপাত হচ্ছে আমরা যে আগের চ্যাপ্টারগুলোতে যে ভগ্নাংশ করে এসেছি, তো আমরা অনুপাতেও কিন্তু সেম রকমভাবে ভগ্নাংশ আকারেই কিন্তু প্রকাশ করব সংখ্যাগুলিকে। কি রকম? যদি আমরা কোনো সংখ্যাকে ভাগের আকারে প্রকাশ করি তখন তাকে বলা হয় অনুপাত। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা সেটাকে বাই আকারে লিখতে পারি, যেটা আমরা ভগ্নাংশে করে থাকি, যে ওপরে লব থাকে আমাদের, নিচে কি থাকে? হর। সেম এরকমভাবেই লিখব, কিন্তু এখানে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা যখন কোনো সংখ্যাকে বা কোনো রাশিকে যখন তোমার অনুপাতে প্রকাশ করব তখন আমরা একটা চিহ্নের ব্যবহার করব, যেটাকে আমরা বলি ইস্টু। এই ইস্টুটাই কিন্তু হচ্ছে অনুপাত, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে যখন ভাগ বোঝাবে, যেখানে তোমরা এরকম ইস্টু সাইন দেখবে, তার মানে ভেবে নেবে কি এটা আমরা অনুপাত বলতে চাইছি। অনুপাতটা তাহলে কি? অনুপাত কিছুই না, দুটি সংখ্যা রাশির মধ্যে ভাগের আকারে যদি আমরা প্রকাশ করি সেটাই কিন্তু আমাদের হয়ে যায় অনুপাত। এবার আসি, আমরা তো ভগ্নাংশে কি বলি? ওপরের সংখ্যাকে কি বলি? লব, আর নিচের সংখ্যাকে কি বলি? হর। কিন্তু অনুপাতে আমরা কি বলবো? অনুপাতের যখন ধরো এক্স আর ওয়াই অনুপাত আকারে আছে, হয়তো ভগ্নাংশ আকারেই লেখা আছে এক্স আর ওয়াই, তখন আমরা এই ওপরের সংখ্যাটিকে কি বলবো? ওপরের সংখ্যাটিকে বলবো পূর্বপদ, আর নিচেরটিকে কি বলবো? নিচেরটি হয়ে যাবে উত্তরপদ। কেন আমরা এরকম বলছি? সব সময় তো তোমাকে ভগ্নাংশের আকারে লেখা থাকবে না, সব কীরকম দেওয়া থাকবে? এক্স ইস টু ওয়াই। তাহলে তুমি কি বলতে পারো? এক্স ইস টু ওয়াই মানে কি? এটা যেহেতু প্রথমে আছে, এক্স যেহেতু প্রথমে আছে, সেহেতু আমরা কি বলবো এটিকে? পূর্বপদ। কারণ এটা প্রথমে আছে তাই পূর্বপদ। ওয়াই যেহেতু পরে আছে, তো এটা হয়ে যাবে কি? উত্তরপদ। ধরো একটা খুব সহজ একটা উদাহরণ বলি তোমাকে, তোমাদের বইয়ে আছে, যে এক্সাম্পলে তোমরা দেখে নেবে যে একটি আমাদের বাড়ির পাঁচিল দেওয়ার সময় 2 বস্তা সিমেন্টের সঙ্গে 2 বস্তা বালি মেশানো ছিল। তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল? সিমেন্টের পরিমাণ কত বলছে? 2। আর বালি কত বলছে? বালি বলছে 12 বস্তা। অনুপাতে মেশানো হয়েছে মানে কি করব আমরা? ইস্টু। এরকমভাবে করলে তোমাকে আমরা এবার এটাকে আমরা ভাগ আকারে প্রকাশ করব। কীরকম? 2 যেহেতু প্রথমে আছে, 2 চলে যাবে লবের অংশে, 12 যেহেতু পরে আছে, 12টা কোথায় চলে আসবে? উত্তর পদের অংশে। এরপর আমরা কি করব? এরপর এই জিনিসটাকে আমরা 2 দিয়ে কিন্তু কাটাকাটি করব। কেটে দাও 2 দিয়ে, 1/6। তাহলে আমরা এখান থেকে কত ইস্টু পেয়ে গেলাম? 1:6 অনুপাতে কিন্তু বালি আর সিমেন্ট মেশানো হয়েছিল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা অনুপাত কি করে প্রকাশ করব। অনুপাত কিছুই না, দুটো সংখ্যাকে যখন আমরা ভাগ আকারে প্রকাশ করি বা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তখনই কিন্তু সেটাকে আমরা অনুপাত বলি। অনুপাতের 2:1-এর প্রথম অঙ্কটা কি আছে? 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত হিসাব করি। আমরা কিভাবে লিখতে পারি তাহলে? 1 কিগ্রা চালের দাম কত? চালের দাম বাই ডালের দাম, কারণ আমরা এখান থেকে অনুপাত বার করব। তো অনুপাত বার করতে গেলে কি করতে হয়? আমাদেরকে জিনিসটাকে আগে ভাগ আকারে লিখতে হয়। তো চালের দাম কত বলেছে? 1 কেজি চালের দাম কত বলেছে? 40 টাকা। আর 1 কেজি ডালের দাম কত? 100। পুরোটাকে তুমি কিভাবে কাটতে পারো? 5 দিয়ে কাটতে পারো। 5 দিয়ে কেটে দাও, ওপরে 8, নিচে 20। এরপর আমরা আবার কি কাটতে পারি? আমরা কেটে দিতে পারি জিনিসটাকে 2 দিয়ে। 2 হলে 4, নিচে 10। এরপরে আবার আমরা 2 দিয়ে কাটতে পারি, 2/5। তাহলে আমরা কত অনুপাত পেয়ে গেলাম? 2:5।
আমাদের কাছে কি জানতে চেয়েছে? চাল ও ডালের দামের অনুপাত। তাহলে আমাদের চাল ও ডালের অনুপাত কত? 2:5। দেখো 2-এর অঙ্কটাই কি আছে, যে একটি ত্রিভুজ দেওয়া আছে যার এ বি সি কোণের মান কিন্তু দেওয়া আছে। আমাদেরকে বার করতে হবে কি, কোণ বি এ সি ইস টু কোণ এ বি সি ইস টু কত? কোণ এ সি বি, এর অনুপাত আমাদেরকে বার করতে হবে। আমরা এই কোণগুলোকে কী করে বুঝবো? মিডিলে যে সংখ্যা, যে শব্দটি আছে, অর্থাৎ এ যে পদটা আছে, এই কোণের মান কিন্তু আমরা ধরবো। তাহলে কোণ বিএসি বলতে কোনটা? কোণ বিএসি। তাহলে আমরা কোনটা পেয়ে গেলাম? এই কোণটা। এই কোণের মান কত? 60। কোণ এবিসি, কোণ এবিসি কোনটা বোঝাচ্ছে? কোণ এবিসি মিডিলের যে তোমার লেটারটা থাকবে সেই লেটারেরই কিন্তু কোণের মান নিতে হবে। তাহলে এখানে কি আছে? বি আছে মিডিলে, তাহলে বি এর মান কত? 50। তাহলে আমি কোণের মান কত পেয়ে যাব এখান থেকে? 50। কোণ এসিবি, এখানে মিডিলে কে আছে? সি, তাহলে সি এর মান কত? 70 বা 70। তাহলে আমরা এখান থেকে কত মান পেয়ে গেলাম? 70। শূন্যগুলোকে কেটে দাও। কত পেয়ে গেলাম আমরা? 6:5:7। তাহলে আমরা কি বলতে পারি? কোণ বিএসি ইস টু কোণ এবিসি কোণ ইস টু কোণ এসিবি এর অনুপাত কত? 6:5:7। আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো 3-এর অঙ্কটা কি বলছে, একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত করে দেখি। প্রথমেই বলি, তোমাদের অঙ্কে প্রথমে কি বলেছে? পেন্সিলের দাম টাকাতে দেওয়া আছে কিন্তু লজেন্সের দাম পয়সাতে দেওয়া আছে। তোমাকে অনুপাত বার করতে গেলে দুটোকেই কিন্তু একই এককে নিয়ে আসতে হবে। অর্থাৎ হয় তুমি দুটোকেই পয়সাতে নিয়ে আসতে পারো অথবা দুটোকেই টাকাতে নিয়ে আসতে পারো। একটা টাকা একটা পয়সা থাকলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাহলে আমরা প্রথমে লিখি কি আছে। প্রথমে একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে পেন্সিলের দামটাকে আমরা পয়সাতে নিয়ে চলে আসি। একটি পেন্সিলের দাম কত? 3 টাকা। 3 টাকাকে আমরা পয়সাতে কি করে কনভার্ট করব? আমরা কি জানি? 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। তাহলে 3 টাকা মানে কত হবে? 3 × 100, অর্থাৎ 300 পয়সা। আমরা এই টাকাকে তাহলে পয়সাতে পরিবর্তন করে ফেলেছি। এরপর কি বলেছে? একটি লজেন্সের দাম কত বলেছে? লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। এই দুটো দামের অনুপাত কিন্তু তোমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে কে ছিল? পেন্সিল ছিল, তাহলে পেন্সিলের দামটা আগে লিখব 300 ইস টু, অর্থাৎ অনুপাত কত? লজেন্সের দাম কত? 50। এটাকে কাটাকাটি করে দাও, 50 দিয়েই কাটো। 50 দিয়ে যদি আমরা এটাকে কাটি, প্রথমে হয়ে যাবে 1, আর এদিকে কত হয়ে যাবে? 6। আমরা কত অনুপাত পেয়ে গেলাম? 6:1। দেখো 4-এর অঙ্কটা কি বলছে, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত দেখি। প্রথমে আমাদেরকে তাহলে কি করতে হবে? সবগুলোকে আমরা পয়সাতে রূপান্তরিত করব, তারপর কি করব? তারপর কিন্তু অনুপাত বার করব। আমরা যদি একটাকে আধুলিতে রেখে দিই, একটাকে টাকাকে রেখে দিই, আর একটা পয়সাতে রেখে দিই, আমরা কিন্তু এটার অনুপাত বার করতে পারবো না। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, যখন আমরা অনুপাত বার করব কোনো জিনিসের, দুটোর একক কিন্তু আমাদেরকে এক হতে হবে। এক যদি না হয় তাহলে আমরা অনুপাত বার করতে পারবো না। প্রথমে কি বলেছে? একটি আধুলি। একটি আধুলি মানে আমরা কত জানি? 50 পয়সা। একটি 1 টাকা, টাকাটাকে আমরা কিসে পরিবর্তন করব? পয়সাতে পরিবর্তন করব। 1 টাকা মানে আমরা কত জানি? 1 টাকা মানে 100 পয়সা।
আর কি বলেছে, একটি 2 টাকা। দু টাকাকে পয়সায় পরিবর্তন করলে কি হবে, 2 গুণিত 100, কারণ আমরা জানি 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 2 টাকা মানে কত হবে, 200 পয়সা। আমরা দেখো 3টেকে কিন্তু এবার পয়সাতে পরিবর্তন করতে পেরেছি। এরপর আমরা কিন্তু এটার অনুপাত বার করব। প্রথমে আছে 50 পয়সা, তারপর আছে 100 পয়সা, তারপর কি আছে 200 পয়সা। কিছু না, এরপর আমরা নর্মাল কাটাকুটি করব কত দিয়ে, 50 দিয়ে, কারণ এখানে তুমি দেখো 3টে পদে কিন্তু 50 দিয়ে কাটাকুটি যায়। 50 দিয়ে 50কে ভাগ করলে কত হবে, 1। 50 দিয়ে 100কে ভাগ করলে কত হবে, 2। 50 দিয়ে যদি তুমি 200কে ভাগ করো তাহলে কত হয়ে যাবে, 4। আমরা উত্তর এখানে তাহলে কত পেয়ে গেলাম, 1:2:4। আমরা চলে যাব পরের অঙ্কে। 5 অঙ্কে কি বলছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত হিসাব করি। এখানে প্রত্যেকের বয়সেই দেখো একটা কিন্তু বছরে দেওয়া আছে, একটা মাসে দেওয়া আছে। তোমাদের প্রথম অঙ্ক করানোর সময়, পূর্বপাঠের অঙ্কগুলো করানোর সময় আমি শিখিয়েছিলাম কিভাবে মাস আর বছর থাকলে আমরা দুটোকে একই জিনিসে পরিবর্তন করব। এখানে প্রত্যেকটাতে দেখো শেষে কি আছে, মাস আছে। তো আমরা যদি এই বছরগুলোকে একেবারে মাসে নিয়ে যাই, আমাদের কিন্তু খুব সহজেই আমরা এটা অঙ্কটাকে করে ফেলতে পারবো। প্রথমে কার বয়স বলে দিয়েছে, উমার বয়স। উমার বয়স কত, 12 বছর 6 মাস। মাসটা যেমন আছে থাক, আমরা কি নিয়ে কাজ করব, আমরা এখানে বছরটাকে কাজ করব। আমরা 1 বছরে ক মাস জানি, 1 বছর মানে 1 বছর মানে আমরা ক মাস জানি, 1 বছর মানে 12 মাস। তাহলে 12 বছর তো সমান কত হবে, 12 গুণ 12, আর তার সাথে কত মাস আছে, 6 মাস। উত্তর আমরা এখান থেকে কত পেয়ে যাব, 12 × 12 করলে হয়ে যাবে 144 প্লাস 6। অ্যান্সার কত পেয়ে যাব আমরা, মাসে 150 মাস। পুরো জিনিসটাকে কিন্তু আমরা দেখো মাসে নিয়ে চলে এলাম। এইরকমভাবে কার বয়স বার করব, রাতুলের বয়সটাও বার করে নেব মাসে। রাতুলের বয়স কত বছর বলেছে, 12 বছর 4 মাস। তাহলে 12 গুণ 12, কারণ 1 বছরে 12 মাস হলে 12 বছরে কত হবে, বেশি হবে, তাহলে আমরা গুণ করব, 12 গুণ 12 আর 4। উত্তর কত চলে আসবে, 148 মাস। এরপর আর আছে কে, নূরজাহানের বয়স। নূরজাহানের বয়স এখানে কিন্তু কত বলে দিয়েছে, 12 বছর। তাহলে 12 বছর হলে কি করব, শুধু 12 দিয়ে গুণ করব, কত পেয়ে যাব, 144 মাস। দেখো 3টেকে আমরা কিসে পরিবর্তন করে নিয়েছি, তাহলে মাসে। রাতুলের বয়স কত মাস, উমার বয়স কত মাস হচ্ছে, 150 মাস। রাতুলের বয়স কত, 148 মাস। নূরজাহানের বয়স হচ্ছে 144 মাস। এরপর আমরা এই 3 জনের বয়সের অনুপাত পার করব। তাহলে এই 3 জনের বয়সের অনুপাত কি হয়ে যাবে, অতএব 3 জনের বয়সের অনুপাত কত কত, প্রথমে কে আছে, উমা 150 ইস্টু কত, রাতুলের বয়স 148, তারপর কে, নূরজাহান অর্থাৎ 144। সবগুলোকে আমরা কত দিয়ে কাটতে পারি, আমরা প্রথমে সবগুলোকে কিন্তু 2 দিয়ে ভাগ করে নেব। তাহলে 150কে 2 দিয়ে ভাগ করো, 75। 148কেও সেমভাবে 2 দিয়ে ভাগ করো, হয়ে যাবে কত, 74। আর 144কেও 2 দিয়ে ভাগ করো, পেয়ে যাব 72।
আমরা তাহলে আমাদের উত্তর কত পেয়ে গেলাম এখান থেকে? 3 জনের বয়সের অনুপাত কত হয়ে গেল? 75:74:72। 6 অঙ্কটা কি বলেছে দেখো, যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। প্রথমে আমাদের কাজ হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটাকে এঁকে ফেলার। সমকোণী ত্রিভুজ মানে কি, যে কোনো একটি কোণের মান কিন্তু 90 ডিগ্রি হবে। এই কোণটার মান আমরা কত ধরে নিলাম? 90 ডিগ্রি। এই কোণটার মান কত হয়ে যাবে? 45। এই কোণটার মান কত হয়ে যাবে তাহলে? 45। এরপর তোমরা এটার নাম বসিয়ে দাও। কি নাম দেবে? পি কিউ আর। আমাদেরকে বলেছে কোণগুলির অনুপাত নির্ণয় করতে। আমরা কিভাবে লিখতে পারি? প্রথম আমাদের কাজ হচ্ছে কোণ পি এর মান বার করা। আমরা কিভাবে বলতে পারি তাহলে? আর পি কিউ, অথবা কোণ কিউ পি আর। কোণ কিউ পি আর ইস্টু কি? কোণ পি আর কিউ ইস্টু কত? কোণ পি কিউ আর। আমরা 3টে কোণ লিখে ফেলেছি। এরপর আমরা 3টে কোণের মান বসাবো। কোণ পি কিউ আর বলতে কোনটা? কোণ কিউ পি আর মানে এইটা 90 ডিগ্রি, যেটা মিডিলে আছে সেই কোণের মান। দেখো পি কোথায় আছে? এখানে। তাহলে এই কোণের মান কত? 90। কোণ পি আর কিউ, কোণ পি আর কিউ, আর এর মান কত? 45। কোণ পি কিউ আর, কিউ এর মান কত? 45। এখান থেকে আমরা কত পেয়ে যাব? এটাকে তো আমরা 45 দিয়ে কেটে দাও। কত পেয়ে যাব তাহলে? 2:1:1। অতএব কোণ কিউ পি আর ইস্টু কোণ পি আর কিউ ইস্টু কোণ পি কিউ আর এর অনুপাত কত পেয়ে গেলাম আমরা? 2:1:1। চলে যাব আমরা পরে 7 নম্বর অঙ্কে। 7 অঙ্কটা কি বলছে, যে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজ কীরকম দেখতে হয়? একটা নর্মাল ত্রিভুজের মতোই হয়। এই কোণগুলির মান আমাদেরকে বার করতে হবে। নাম দিয়ে দাও। আমরা সাধারণ নাম নেব এবিসি। এই এবিসি প্রত্যেকটা ত্রিভুজের নাম আমাদেরকে, কোণের মান আমাদেরকে বার করতে হবে। আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের মান কত হয়? 3টি কোণের মানের যোগফল কত হয়? 180 ডিগ্রি। মানে কত জানি আমরা? 180 ডিগ্রি। এখানে কতগুলো কোণ আমাদেরকে বার করতে বলেছে? 3টে কোণ বার করতে বলেছে। তাহলে প্রত্যেকটা কোণ কত করে হয়ে যাবে? প্রতিটি কোণের মান তাহলে কত করে হবে? সিক্সটি ডিগ্রি করে। আমাদের যদি জানা থাকে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আমরা অনায়াসে কী বার করে নিতে পারবো? তাহলে কোণগুলোর প্রত্যেকটা কোণের মান বার করে নিতে পারবো। আমরা কত পেয়ে গেলাম তাহলে? প্রত্যেকটি ত্রিভুজের কোণের মান কত? 60 60 60। আমাদেরকে কি বলেছে? এখান থেকে প্রত্যেকটির কিন্তু মান বার করতে বলেছে। আমরা কিভাবে লিখতে পারি তাহলে? এ বি সি ইস্টু কত? বিসিএ ইস্টু কত? সিএবি। অতএব আমরা লিখতে পারি কোণ এবিসি ইস্টু কোণ বিএসি ইস্টু কি?
কোণ BCA। অনুপাত কত হবে? কোণ ABC, বি মিডিলে আছে তাহলে বি এর মান বসাবো কত? 60। কোণ BAC, এ মিডিলে আছে তাহলে এ কোণের মান কত? 60। কোণ BCA, সি মিডিলে আছে, সি এর মান কত? 60। 60 দিয়ে তিনটেকেই ভাগ করে দাও, কত পেয়ে যাব? 1:1:1। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের অনুপাত কত পেয়ে গেলাম আমরা? 1:1:1। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। 8 অঙ্কটা কি বলছে দেখো, পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স 72 বছর হলে পুলক বাবুর বয়স হিসাব করি। এখানে দুজন মানুষ যারা হচ্ছে পুলকবাবু আর মানিকবাবু, তাদের বয়সের অনুপাত কত বলে দিয়েছে? 7:9। আমাদেরকে প্রথম কাজ হবে এই দুটোকে ভগ্নাংশ আকারে লিখে ফেলা। পুলকবাবুর বয়স কত? পুলকবাবুর বয়স বাই কার বয়স? মানিকবাবুর বয়স। দুজনের বয়সের অনুপাত কত? আমরা অনুপাতকে কিন্তু কিভাবে লিখতে পারি বলেছি? ভাগ আকারে লিখতে পারি। আমি এখানে অনুপাতটাকে কিভাবে লিখছি? ভাগ আকারে লিখছি। তাহলে কত বলেছে? 7:9। এরপর মানিকবাবুর বয়স 72 বছর কিন্তু আমাদেরকে এখানে বলে দেওয়া আছে। অতএব যেহেতু মানিকবাবুর বয়স এখানে আমাদেরকে বলে দেওয়া আছে 72 বছর, আমাদেরকে কিন্তু পুলকবাবুর বয়সটা হিসাব করতে সুবিধা হবে। কীরকমভাবে আমরা বার করব? পুলকবাবুর বয়স কত হবে তাহলে? পুলকবাবুর বয়সের অনুপাত কত আছে? 7:9 ইন্টু 72, কারণ এটা মানিকবাবুর বয়স। মানিকবাবুর বয়স আর পুলকবাবুর বয়সের অনুপাত কত? 7:9। আমাদেরকে এখানে বলে দেওয়া আছে মানিকবাবুর বয়স, তো আমরা যদি এখান থেকে কাটাকুটি করে দিই তাহলে কিন্তু আমরা পুলকবাবুর বয়সটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। কত পেয়ে গেলাম? 56 বছর। মানিকবাবুর বয়স কত বলে দেওয়া ছিল? 72 বছর। সেটাকে আমরা গুণ করে 72 বছরের কত ইস্টু বলেছে? 72 বছরের কত অনুপাতে ছিল? 7:9 অনুপাতে। তাহলে 7:9 অনুপাতকে যদি আমরা গুণ করে কাটাকাটি করে দিই তাহলে কিন্তু আমরা পুলকবাবুর বয়সটা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 56 বছর। চলে যাব আমরা পরের অঙ্কে। 9 অঙ্কটা কি বলছে দেখো, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত হিসাব করি। তোমাদের আগের অঙ্কটা আমি যেভাবে করালাম বয়সের অঙ্ক হিসাবে, এই অঙ্কটাও কিন্তু সেম। দুটি বইয়ের অনুপাত কত বলেছে? টু ইস টু 5। দুটি বই, প্রথমটি কি তাহলে প্রথম বইয়ের অনুপাত কত তাহলে 2, দ্বিতীয় বইয়ের কত? 5। এটাকে আমরা ভাগ আকারে লিখে নিই। আমরা তো অনুপাতকে তো ভাগ আকারে লিখতে পারি। হয়ে গেছে। এরপর আমাদের কাছে কি বলে দিয়েছে? দ্বিতীয় বইটির দাম কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। তা আমরা কত, প্রথম বইয়ের দাম আমাদেরকে বলে দিয়েছে কত? 32.20 টাকা, 20 টাকা। তাহলে এখান থেকে আমরা প্রথম বইয়ের দাম বলে দেব। আগের অঙ্কে দেখো মানিকবাবুর বয়স কিন্তু বলে দেওয়া ছিল, সেখান থেকে আমরা পুলকবাবুর বয়স বার করলাম। সেমভাবে এখানেও কিন্তু প্রথম বইয়ের দাম বলে দেওয়া আছে, দ্বিতীয় বইয়ের দাম আমরা অনায়াসে পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব? প্রথম বইয়ের দামের সাথে দ্বিতীয় বইয়ের দাম কি করব? গুণ করব। দ্বিতীয় বইয়ের দাম তাহলে কত হয়ে যাবে?
দেখো দ্বিতীয় বইয়ের অনুপাত কত বলেছে 5, দ্বিতীয় বইয়ের অনুপাতের পরিমাণ কত বলে দেওয়া আছে এখানে আমাকে 5, তাহলে 5টা কোথায় থাকবে, 5টা উপরে থাকবে। নিচে কি চলে আসবে, নিচে প্রথম বইয়ের অনুপাত ইন্টু প্রথম বইয়ের দাম কত বলে দেওয়া আছে 32.20 টাকা। কাটাকাটি করো, অ্যান্সার আমরা কত পেয়ে যাব তাহলে এখান থেকে 80.50 টাকা। বুঝতে পেরেছো কেন আমরা ওপরে 5 লিখলাম, কারণ এখানে আমাকে দ্বিতীয় বইটির দাম বার করতে বলেছে। যেহেতু দ্বিতীয় বইটির আমরা দাম বার করছি সেই জন্য কিন্তু 5টাকে ওপরে রাখছি। যদি এখানে দ্বিতীয় বইয়ের দাম বলা থাকতো, তোমাকে প্রথম বইয়ের দাম বার করতে হতো, সেখানে কিন্তু 2 ওপরে থাকতো। আমাদেরকে যার দাম বা বয়স বা যাই বার করতে দিক না কেন, যেটার বার করতে দেবে সেইটার অনুপাতটাকে আমরা কিন্তু ওপরে লিখব, নিচেরটা নিচে বাকিটা কিন্তু নিচে চলে আসবে। চলে যাব আমরা পরের অঙ্কে, 10এর অঙ্কে। 10এর অঙ্কটা কি বলছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22.7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করি। এখানে তোমাদেরকে আমি অনুপাতের অঙ্ক করার আগে কি বলেছি, যে দুটো অনুপাত যখন আমরা বার করব দুটোর একক কিন্তু আমাদেরকে 1 এককে নিয়ে আসতে হবে। এখানে বৃত্তের ব্যাসের অনুপাত একক দেখো কিসে দেওয়া আছে, একটা মিটারে একটা ডেসিমিটারে। আমাদেরকে প্রথমে জিনিসটাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে, তবেই কিন্তু আমরা অনুপাত বার করতে পারবো। তাহলে বৃত্তের ব্যাস কত বলে দেওয়া আছে আমাকে প্রশ্নে, 2 মিটার 1 ডেসিমিটার। এখান থেকে আমাকে পুরো জিনিসটাকে ডেসিমিটারে নিয়ে আসতে হবে। মিটার থেকে ডেসিমিটারে আমি নিয়ে যাব, কি করব তাহলে, একটা সহজ পদ্ধতি তোমরা জেনে রাখো। আমরা কি বলি, কিলোমিটার, হেক্টোমিটার, ডেসিমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আমরা যখন উপর দিক থেকে নিচের দিকে নামব তখন আমরা কিন্তু গুণ করব। উপর থেকে যখন আমরা নিচের দিকে নামব তখন কি করব, গুণ করব। আর যখন নিচ থেকে ওপর দিকে যাব, তখন নিচ থেকে যখন আমরা ওপর দিকে যাচ্ছি তখন কি করব, আমরা ভাগ করব। কত দিয়ে করব, এখান থেকে কি করতে হবে, আমাদেরকে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিটারের ঘরে কি করবে, মিটারের ঘরে 1 বসাও। মিটার থেকে আমরা যখন ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে মিটারের ঘরে 1, আর পরিবর্তন কিসে করছি, ডেসিমিটার, তাই ডেসিমিটারের ঘরে 0 বসাও। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে। মিটার থেকে আমরা ডেসিমিটারে পরিবর্তন করে নিয়েছি। দেখো পাশে কিন্তু 1 ডেসিমিটার বলে দেওয়া আছে। এখান থেকে আমরা টোটাল কত ডেসিমিটার পেয়ে গেলাম, 21 ডেসিমিটার। এরপর আমাদেরকে কি বলেছে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কিন্তু বলে দেওয়া আছে কত, বৃত্তের পরিধি আর বৃত্তের ব্যাসের অনুপাত যেহেতু বলে দেওয়া আছে, আমি সেটাকে ভাগ আকারে লিখে নিচ্ছি। এখান থেকে আমাদেরকে বার করে নিতে হবে যে বৃত্তের পরিধি হিসাব করি। বৃত্তের ব্যাস কত ডেসিমিটার আমরা পেয়ে গেছি, 21 ডেসিমিটার। তাহলে আমরা অনায়াসেই কিন্তু বৃত্তের পরিধি বার করে নেব। আগের দুটো অঙ্কও সেম ছিল। আগে মানিকবাবুর বয়স বলা ছিল, সেখান থেকে আমরা পুলকবাবুর বয়স বার করেছিলাম। একটার দাম বলা ছিল, সেখান থেকে দ্বিতীয় দাম বার করেছিলাম। সেমভাবেও এখানে কিন্তু বৃত্তের ব্যাস বলে দেওয়া আছে, আমরা বৃত্তের পরিধি বার করব।
যেহেতু আমরা এখানে বৃত্তের পরিধি বার করছি, তাই কিন্তু আর কিছু অনুপাতে চেঞ্জ করতে হবে না। দেখো বৃত্তের পরিধি পূর্বপদে ছিল, পূর্বপদে কত আছে 22, তো আমাদেরকে কিছু কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না। আমরা কীরকম লিখতে পারি তাহলে 22/7 ইন্টু বৃত্তের ব্যাস কত বলেছে 21, কত পেয়ে গেলাম 66 ডেসিমিটার। আমরা কি বলতে পারি তাহলে বৃত্তের পরিধি কত 66 ডেসিমিটার। এবার এই 66 ডেসিমিটারকে আমরা যদি মিটারে পরিবর্তন করি তাহলে কিভাবে লিখতে পারি, ডেসিমিটার থেকে মিটারে পরিবর্তন করব, অর্থাৎ আমরা নিচ থেকে ওপর দিকে উঠছি, কি করব ভাগ করব। কিসে আছে আমাদের ডেসিমিটারে বলে দেওয়া আছে, তাহলে ডেসিমিটারের ঘরে 1 বসাও। কিসে পরিবর্তন করব মিটারে, তাহলে মিটারের জায়গায় 0 বসাও। কত দিয়ে ভাগ করব তাহলে 10 দিয়ে, 66/10। অ্যান্সার কত চলে আসবে 6.6 মিটার। তোমরা চাইলে ডেসিমিটারেও অ্যান্সার রাখতে পারো, মিটারেও অ্যান্সার রাখতে পারো, যেটাই করবে সেটাই ঠিক হবে। কি হবে তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কত পেয়ে গেলাম 66 ডেসিমিটার। সেটাকে যদি আমরা মিটারে পরিবর্তন করি তাহলে কত হয়ে যাবে 6.6। এই উত্তরটাকে আমরা আর একবার কীভাবে লিখতে পারি যে 6 মিটার 6 ডেসিমিটার। এখানে 3টে উত্তরই কিন্তু তোমার গ্রহণযোগ্য, তোমরা চাইলে যে কোনো একটাতে করতে পারো। চলে যাব আমরা নেক্সট অঙ্কে। 11 অঙ্কটা কি বলছে দেখো, আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে, অনুপাতে প্রকাশ শ্রেণীতে প্রতিযোগী বেশি। দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা, কারণ এখানে আমরা একটা নতুন কনসেপ্টের সাথে ইন্ট্রোডিউস করব, যেটা হচ্ছে ভাগাহার। ভাগাহার কাকে বলে বা ভাগাহার আমরা কিভাবে বার করব। প্রথমে আমাদেরকে অঙ্কটা করার আগে কি বার করে নিতে হবে, মোট ছাত্রছাত্রী আর কতজন, সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রী আর কতজন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে তাদের অনুপাতটা আগে আমরা বার করব। সেখান থেকে বার করে নেব যে অঙ্কন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা যারা নাম দিয়েছিল তাদের আনুপাতিক ভাগাহার কত। দুটো শ্রেণীর ক্ষেত্রে আমরা বার করে নেব সেমভাবে। এরপর আমরা যে আনুপাতিক ভাগাহার পাবো সে দুটোকে যখন আমরা সেম করব, লসাগুকে যখন আমরা সেম করব বা একই রকম দেখব হরটাকে, তখন যেটা লবটা বেশি হবে সেইটাকেই কিন্তু আমরা বড় বলে গণ্য করব। তাহলে চলো দেখি করি। সপ্তম শ্রেণীর মোট ছাত্রছাত্রী আর কিসের অনুপাত বার করব, অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে কতজন তাদের অনুপাত। নাম দেওয়া ছাত্রছাত্রী, এদের অনুপাত কত হবে তাহলে, মোট ছাত্রছাত্রী আছে কতজন 150, নাম দিয়েছে কতজন 90, এটাকে 30 দিয়ে ভাগ করো। ওপরের 150কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি পেয়ে যাব 5, নিচে পেয়ে যাব 3। ভাগ মানে কি, আমি নর্মাল কাটাকাটির কথা বলছি, 30 দিয়ে উপর নিচ দুটোকেই কাটাকাটি করো। এরপর চলে আসি অঙ্কন প্রতিযোগিতায় যতজন ছাত্রছাত্রী নাম দিয়েছে তাদের ভাগাহার কি করে বার করব। এটা আমরা সপ্তম শ্রেণীর ক্ষেত্রে করছি, কিন্তু সেমভাবে এরপরে আমরা ষষ্ঠ শ্রেণীর জন্যও বার করব। অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর আনুপাতিক ভাগাহার।
আমরা ভাগাহার কিভাবে বার করি, যার ভাগাহার বার করব, অনুপাত থেকে যার ভাগাহার বার করব, সেই সংখ্যাটাকে কিন্তু আমাদেরকে ওপরে রাখতে হবে। নিচে কি করব, দুটোর যোগফল। অর্থাৎ দেখো এখানে আমরা কিসের ভাগাহার বার করছি, সপ্তম শ্রেণীর অঙ্কন প্রতিযোগিতায় যতজন ছাত্রছাত্রী নাম দিয়েছে তাদের ভাগাহার বার করছি। তাহলে তাদের অনুপাত কত ছিল, 3 ছিল। ওপরে কি লিখবো তাহলে আমরা 3, আর নিচে কি করব, নিচে দুটোর যোগফল, অর্থাৎ এই 5 আর 3-এর যোগফল। কত পেয়ে গেলাম, 3/8। ঠিক সেমভাবে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীরটাও বার করব। যেহেতু আমার ক্যামেরায় সবটা আসবে না, সেই জন্য কিন্তু আমি মুছে আবার অঙ্কটা স্টার্ট করছি। আমরা আগে সপ্তম শ্রেণীরটা করে নিয়েছি, এরপর কি করব, ষষ্ঠ শ্রেণীর বার করব। ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা তার সাথে অনুপাত করছি কিসের, অঙ্কন প্রতিযোগিতায় কতজন নাম দিয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা, ষষ্ঠ শ্রেণীতে টোটাল ছাত্রছাত্রী কতজন আছে, 140 জন। নাম দিয়েছে কতজন, তাদের মধ্যে 80 জন। এটাকে তোমরা ডাইরেক্ট কি করবে, প্রথমে যে কাজ করবে, শূন্যগুলোকে উপর নিচ কেটে দাও। কত পড়ে থাকলো, ওপরে 14, নিচে 8। এরপর এটাকে 2 দিয়ে ভাগ করো, 7/4। আমরা এখান থেকে অনুপাত কত পেয়ে গেলাম, 7/4। এরপর আমাদের কাজ হচ্ছে অঙ্কন প্রতিযোগিতায়, ষষ্ঠ শ্রেণীর অঙ্কন প্রতিযোগিতায় কতজন নাম দিয়েছে তাদের ভাগাহার বার করা। অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীদের আনুপাতিক ভাগাহার। যেহেতু আমরা ভাগাহারটা কোথা থেকে বার করছি, অনুপাত থেকে, তাই এটাকে আমরা কি বলছি, আনুপাতিক ভাগাহার। কত হয়ে যাবে, অঙ্কন প্রতিযোগিতায় যারা নাম দিয়েছে তাদের ভাগাহার করছি, অর্থাৎ 4টা কোথায় যাবে, 4টা আমরা ওপরে লিখব। নিচে কত হয়ে যাবে, দুটোর যোগফল, অর্থাৎ মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্লাস যারা অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে তাদের যোগফল। কত পেয়ে যাব আমরা এখান থেকে, 4/11। আমরা সপ্তম শ্রেণীতে কত পেয়েছি, 3/8। এখান থেকে কতজন পেলাম, 4/11। এরপর আমরা কি করব, এই 2 আনুপাতিক ভাগাহারকে সমান করে দেখব কোনটার লব বড় আসছে। যেটার লব বড় আসবে সেই ক্লাসের প্রতিযোগী সংখ্যা কিন্তু বেশি। অতএব কি বলতে পারি, সপ্তম শ্রেণীর প্রতিযোগীদের ভাগাহার আমরা কত পেয়েছি, ওখান থেকে 3/8। ষষ্ঠ শ্রেণীদের প্রতিযোগীদের ভাগাহার কত পেলাম, 4/11। এরপর আমাদেরকে কি করতে হবে, এই দুটো ভাগাহারের কিন্তু হর আমাদেরকে সমান করতে হবে। হর যদি আমরা সমান করি, কি করতে পারি, এখানে নিচে 11 আছে, এইটার নিচকে আমরা 8 দিয়ে গুণ করতে পারি, আর এর নিচে কিন্তু 8 আছে, এর নিচে আমরা 11 দিয়ে গুণ করতে পারি। দেখো, যদি 3/8কে আমি উপর নিচ দুটোকেই যদি আমি 11 দিয়ে গুণ করি, কি আসবে,
নিচে হয়ে যাবে 88, ওপরে পেয়ে যাব কত 33। সেমভাবে আমি যদি ষষ্ঠ শ্রেণীর ভাগাহারটাকেও 8 দিয়ে গুণ করি, নিচে চলে আসবে 88, আমরা ওপরে কত পেয়ে যাব 32। আমাদের ষষ্ঠ শ্রেণীর ভাগাহার আর সপ্তম শ্রেণীর ভাগাহারের হর দুটো কিন্তু আমরা সমান নিয়ে চলে এসেছি। এরপর আমরা কিভাবে নির্বাচন করব যে কোন শ্রেণীর প্রতিযোগিতা বেশি ছিল? আমরা সব সময় নির্বাচন করি কিভাবে? ওপর দেখে, অর্থাৎ লবের অংশ দেখে। তাহলে দেখো কার লবের অংশ বেশি আছে? সপ্তম শ্রেণীর লবের অংশ কিন্তু বেশি আছে। ওখানে কত আছে? 33 আছে। তাহলে আমরা কি বলতে পারি? অতএব সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল। সংখ্যা বেশি। 12 অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যাটি কি কি? এখানে আমাদেরকে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং সংখ্যা দুটির গসাগুও বলে দিয়েছে। এটা সব থেকে সহজ অঙ্ক, কারণ এখানে আমাদেরকে গসাগু বলে দেওয়া আছে, সুতরাং আমাদেরকে কিচ্ছু করতে হবে না। গসাগু দুটোকে দুটি সংখ্যার অনুপাতের সাথে যদি আমরা গুণ করে ফেলি তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। লিখে ফেলি, দুটি সংখ্যার অনুপাত কি? অনুপাত কত বলেছে? 5:7। আর গসাগু কত? 13 বা 13। অতএব সংখ্যা দুটি কি কি? এই গসাগুকে প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করে দাও, তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। অতএব প্রথম সংখ্যাটি হবে কত? 5 × 13। কত পেয়ে যাব আমরা এখান থেকে? 65। তো এই দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 7 × 13, অর্থাৎ 91। দেখলে কত ইজিলি আমরা অঙ্কটা করে ফেললাম। আজকে আমরা শেষ করে ফেললাম তোমাদের অনুপাতের 2:1 12টা অঙ্ক। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পাশে থেকো, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, অর্থাৎ অনুপাতেরই 2:2তে। ফিরে আসছি খুব শিগগিরই। থ্যাংক ইউ।